এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত বললেন আমার কাছে তথ্য নেই, এই কারণে দিতে পারছি না। এটা একবারে নির্জলা মিথ্যে কথা। কারণ 15 পর্যন্ত তো কোষায় বেতন হতো। তা কোষার ডেটা ভান্ডার তো সরকারের কাছে আছে, সে তো দিয়ে দিতেই পারতেন। তাছাড়া যদি আমি ধরেও নিই যে না, কোষার ডেটা ভান্ডার যে কোনো কারণে হোক নষ্ট হয়ে গেছে, তা ওই 2025-এর 16ই মে যখন রায় হয়েছিল ইন্টারিম অর্ডার, যে 25% দিয়ে দিয়ে দিতে হবে, তখনই তো রাজ্য সরকার জানতেন যে এটা দিতে হবে। তাহলে তখন কেন করে? যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে, এটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হয়তো অনেকে না বুঝে বলবে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, চালু করা হবে আর বেতন কমিশন গঠন করা হবে, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। চালু করা হবে যদি বলা হয়, তাহলে কি আমরা 45 দিন পরেই কি বেতন কমিশন আমাদের শুরু হয়ে যাবে? সেটা হয় না, হতে পারে না। কারণ আমরা তো জানি একটা অবাস্তব কথা আমরা বলতে পারি না। একটা সরকার জোচ্চুরি করছে এটা বলাটা খুব খারাপ লাগে, আমরা তো সরকারেরই অঙ্গ, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। সারা পৃথিবীর সমস্ত লোক জানে, স্যাট জানে, হাইকোর্ট জানে, মহামান্য সুপ্রিম কোর্ট জানে, এবং রাজ্য সরকারও জানে যে 1/1/2016-তে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা ওই সিমলার লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার অফিসিয়াল ইন্ডেক্স, সে অনুসারে 1/1/2016-তে 125% দিয়ে, এবং রাজ্য সরকার এই 125% দিয়ে 1/1/2016-তে দিয়েছেন দিল্লি এবং চেন্নাইয়ে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কাজ করেন তাদের। কাজে তাদের জানা নেই এরকম নয়, কিন্তু তারা বলে দিলেন না, ওইটা 100%। স্যার, ডিএ যে বকেয়া ডিএ এর জন্য আপনারা এত দিন মামলা করেছেন, রায় পেয়েছেন, সবকিছু হওয়ার পর ডিএ পাননি আপনারা। কিন্তু সেই ডিএ এর জন্য নির্বাচনের ঠিক 2 সপ্তাহ আগে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে তড়িঘড়ি দেখতে পাচ্ছি একেবারে এসওপি জারি করতে হবে, তারা বলছে। কি বলবেন, এই ডিএ এর জন্যই তো এত লড়াই, এবার কি পাবেন? দেখুন, রাজ্য সরকার ওই এসওপি টেসওপি কী সব বলছেন, পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছেন। সিম্পল জিনিস ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 5ই ফেব্রুয়ারি, যে আহ, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা বকেয়া ডিএ হয় সেটা দিয়ে দাও, এবং তার জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন যে 25% দিতে হবে ইমিডিয়েটলি, আর বাকি 75%-এর একটা অংশ, যেটা ওই মালহোত্রা কমিটি ঠিক করে দেবেন, সেইটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে 25% প্লাস মালহোত্রা কমিটি যে অ্যামাউন্টটা ঠিক করবেন, যে পার্সেন্টেজটা, সেইটা, সেটা যদি 10% হয় তাহলে 35, যদি 15% হয় 40, যদি 25% হয় 50, এটা দিয়ে দেবে। আর 16ই মের মধ্যে বাকি সব মিটিয়ে দেবে। এই এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের সোজা সাপটা অর্ডার। এবং সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে রাজ্য সরকারের উপর রায়টা রূপায়ণের দায়িত্ব রাখেনি কার্যকর করার, নিজেই কমিটি করে দিয়েছেন। রাজ্য সরকার যেটা করলেন, প্রথম যেটা করলেন, যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত বললেন আমার কাছে তথ্য নেই, এই কারণে দিতে পারছি না। এটা একবারে নির্জলা মিথ্যে কথা। কারণ 15 পর্যন্ত তো কোষায় বেতন হতো, তা কোষার ডেটা ভান্ডার তো সরকারের কাছে আছে, সে তো দিয়ে দিতেই পারতেন। তাছাড়া যদি আমি ধরেও নিই যে না, কোষার ডেটা ভান্ডার যে কোনো কারণে হোক নষ্ট হয়ে গেছে, তা ওই 2025-এর 16ই মে যখন রায় হয়েছিল ইন্টারিম অর্ডার, যে 25% দিয়ে দিয়ে দিতে হবে, তখনই তো রাজ্য সরকার জানতেন যে এটা দিতে হবে। তাহলে তখন কেন করেননি? অর্থাৎ খুব পরিকল্পিতভাবে বিলম্বিত করার একটা প্রয়াস। এবং তারপর যেটা করা হলো, যে দুভাগে ভাগ করে দেওয়া হলো, একটা হচ্ছে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, আর একটা হচ্ছে গ্র্যান্ট ইন এডে যারা বেতন পান অন্যান্য রাজ্যকর্মী, ওই শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা ইত্যাদি ইত্যাদি। এবার সেটাই বা কেন করা হবে? এই এত এসওপি টেসওপি এসবের তো বলার দরকার ছিল না। একই এইচআরএমএস পোর্টাল থেকে গ্র্যান্ট ইন এডের কর্মচারীরাও বেতন পেয়েছেন, আবার আমরাও বেতন পেনশন পেয়েছি। সেক্ষেত্রে যদি এইচআরএমএস পোর্টাল থেকে আমাদের বকেয়া ডিএটা 16 থেকে 19 পর্যন্ত দিয়ে দেওয়া যায়, তাহলে ওদেরটা দিয়ে দেওয়া যাবে না কেন? অর্থাৎ এটাতেও একটা ইচ্ছাকৃতভাবে একটা বিলম্বিত প্রক্রিয়া, একটা অনিশ্চয়তা তৈরি করলেন। এরপরে সব থেকে যেটা মুশকিল হলো, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও যে পেনশনার বা কর্মরত কর্মচারীরা পেলেন, তাদের ক্ষেত্রেও একটা একদম চূড়ান্ত জোচ্চুরি করা হলো। একটা সরকার জোচ্চুরি করছে এটা বলাটা খুব খারাপ লাগে, আমরা তো সরকারেরই অঙ্গ,
কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সারা পৃথিবীর সমস্ত লোক জানে, স্যাট জানে, হাইকোর্ট জানে, মহামান্য সুপ্রিম কোর্ট জানে, এবং রাজ্য সরকারও জানে যে 1/1/2016-তে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা ওই সিমলার লেবার ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার অফিসিয়াল ইন্ডেক্স, সে অনুসারে 1/1/2016-তে 125% দিয়ে, এবং রাজ্য সরকার এই 125% দিয়ে 1/1/2016-তে দিয়েছেন দিল্লি এবং চেন্নাইয়ে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কাজ করেন তাদের। কাজে তাদের জানা নেই এরকম নয়, কিন্তু তারা বলে দিলেন না ওইটা 100%। সেই সময় আমাদের দিয়েছিল 75%, মানে পার্থক্যটা ছিল 50%। সেইটা এক কলমের খোঁচায় 25%-এ নামিয়ে আনলেন, একেবারে পুরোপুরি জুয়াচুরি এবং সুপ্রিম কোর্টের রায়ের বা নির্দেশের পুরোপুরি বিরোধী। এই একটা বঞ্চনা হলো। দ্বিতীয় যে বিষয়টা হলো, হোমগার্ড, এনভিএফ, তারপরে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, এদেরকে বাদ দিয়ে দিলেন। এরাও তো ডিএ পাওয়ার যোগ্য, এরা বাদ যাবেন কেন? তার থেকে আর একটা সমস্যা হলো, কলকাতায় যারা কলকাতার ব্যাংকে থেকে যারা পেনশন পান তাদেরটা হলো না। আবার ধরুন এই এরা ওই বিভিন্ন পেনশনার ট্রেজারির, তাদের মধ্যে একটা অংশের নাম আবার ওই পোর্টালে নেই, তারা পাচ্ছেন না। তারা বিভিন্ন জায়গায় বারাসাত ট্রেজারি, হুগলি ট্রেজারি, এরকম বেশ কিছু পেনশনার ফোন করছেন যে সংশ্লিষ্ট ট্রেজারি বলছে আপনার নাম এই পোর্টালে আসেনি। অর্থাৎ সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে দিচ্ছেন এবং ভাবছেন যে এইভাবে সুপ্রিম কোর্টকে একেবারে বিভ্রান্ত করে দেওয়া যাবে। কিন্তু যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, মানে অত বাঘা বাঘা অ্যাডভোকেট নিয়োগ করেছেন রাজ্য সরকার, তারপরেও যে রায় দিয়েছেন, সেই সুপ্রিম কোর্ট নিজেরাও কিন্তু তাদের বিচারপতিরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা পান। কাজেই তাদেরকে এইভাবে বিভ্রান্ত করা যাবে এটা আমরা মনে করি না। সব থেকে খারাপ লাগছে যেটা, যে মুখ্যমন্ত্রীর পদটা বা মানে একটা সুউচ্চ সাংবিধানিক গরিমার পদ, সেই পদে থেকে একজন মহিলা তিনি মানে দুমুড়ি মিথ্যে কথা বলে যাচ্ছেন। তা এটার মানে ভয়ঙ্কর রকমের 15 তারিখে আমাদের শুনানির দিন আছে। আমি জানি না, 15 তারিখে রাজ্য সরকারের কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার কথা ছিল, এখনো পর্যন্ত কজ লিস্টে 15 তারিখে আমাদের মামলাটা ওঠেনি। তা আমি জানি না ওই দিন মামলাটা হবে কিনা, যদি হয় আমরা তো যাবই। তা সেক্ষেত্রে আমরা এই সমস্ত বক্তব্যগুলো তুলে ধরব এবং আমরা আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সুবিচার করবেন এবং এরকম চালাকি সুপ্রিম কোর্টের সঙ্গে করা যাবে না। স্যার একেবারে ডিএ আপনাদের মামলা গত আগামী 15 তারিখ রয়েছে, কিন্তু তার আগেই যে বিষয়টা এখন উঠে আসছে, বিজেপির ইস্তেহার পত্র বেরিয়েছে, নির্বাচনের 2 সপ্তাহ বাকি। বিজেপির ইস্তেহার পত্রতে ডিএ নিয়ে যে বিষয়টা একেবারে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন চালু করা হবে। কি বলবেন? হ্যাঁ, দেখুন, বিজেপির যে ওটা কি ইশতেহার না, ওটা সংকল্প পত্র বলে ওদের যে হ্যাঁ, ম্যানিফেস্টোকে ওরা বলছে যে সংকল্প পত্র, সে তাতে কোনো এসে যায় না। দেখুন, ডিএ নিশ্চিত করা হবে মানে এটা সত্যি আমাদের কাছে একটা সুখবর, এর মধ্যে কোনো কিন্তি নেই। কারণ আপনারা জানেন যে আমরা 10 বছর ধরে এই ডিএ এআইসিপিআই অনুসারে যে যাতে দেওয়া হয় তার জন্য মামলায় লড়েছি, এবং আমরা যে দুটো মানে বাক্য বলতে পারেন সেন্টেন্স যেটা সর্বোচ্চ আদালত দিয়েছে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, অর্থাৎ আমরা নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা পাবো, সেই কথাটাই বলেছে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে 7ম বেতন কমিশন চালু করা হবে, এটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হয়তো অনেকে না বুঝে বলবে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, চালু করা হবে আর বেতন কমিশন গঠন করা হবে, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। চালু করা হবে যদি বলা হয়, তাহলে কি আমরা 45 দিন পরেই কি আমরা কি বেতন কমিশন আমাদের শুরু হয়ে যাবে? সেটা হয় না, হতে পারে না। কারণ আমরা তো জানি একটা অবাস্তব কথা আমরা বলতে পারি না। এখানে যদি গঠন করা হবে কথাটা বলা হতো বা বসানো হবে যদি কথাটা বলা হতো, তার মধ্যে একটা সামঞ্জস্য থাকতো। চালু করা হবে মানে কি, আমরা কি বলি, ধরুন এখন আমাদের 6ষ্ঠ বেতন কমিশন চলছে, আমাদের এখন 6ষ্ঠ বেতন কমিশন চলছে। আমাদের 6ষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল 1/1/2020-তে, চালু করা হয়েছিল 1/1/20-তে, আর এখনো চলছে। তাহলে চালু করা হবে মানে কোনটা, যেটা হচ্ছে
একদম এই যে গঠন পরবর্তী যে চেয়ারম্যান নিয়োগ করে তারা এই যে আমাদের কাছ থেকে যে মেমোরেন্ডাম নেবে সেই মেমোরেন্ডাম পরবর্তী প্রত্যেকটা সংগঠনের থেকে নেয়, এমন ইন্ডিভিজুয়ালও দেয়, তখন সেটার সেই পরিপ্রেক্ষিতে কি হবে, শুনানি হবে, হিয়ারিং হয়। তারপরে এই যে বেতন কমিশন কি করে, মোট যে ডিএটা, যেমন এখন কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে 60% হতে চললো, 58 আছে, 2% এই জানুয়ারি মাস থেকে হবে। 60% ডিএ মানে এই যে কেন্দ্রীয় সরকারের এখন সপ্তম বেতন কমিশন চলছে, সেটাই আমাদের ষষ্ঠ বেতন কমিশন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 60% যে ডিএটা পুরনো বেতনের যে বেসিক তার সঙ্গে মার্জ হয়ে যাবে। তারপরে কমিশন একটা হাইট দেয় বা এটাকে বলেন যে বুস্টিং, এটা দিয়ে একটা মূল বেতন তৈরি করে। অর্থাৎ 18,000 টাকাটা অন্তত 30,000 32,000 টাকার মতো হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটা হয়ে যাওয়ার পর যখন সরকারি কর্মচারীরা সেই বেতনটা পেতে শুরু করবে, অর্থাৎ অষ্টম বেতন কমিশন পেতে শুরু করবে এই 1/1/2026 থেকে, তাহলে সেক্ষেত্রে যদি সপ্তম বেতন কমিশনও আমরা ওই 1/1/26 থেকে পাই, সেটা একটা অভূতপূর্ব হবে, এটার মধ্যে কোনো কিন্তু নেই। কারণ আমাদের বিগত এই যে তৃণমূল সরকার 4 বছর পরে কিন্তু বেতন কমিশনটা লাগু করেছিল, মানে 1/1/20 থেকে। আমাদের হওয়ার কথা ছিল 1/1/2016 থেকে। তাহলে 4 বছরের যে বেতন কমিশনের যে বকেয়াটা আমরা পাইনি। অতএব এক্ষেত্রে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে এবং তারা যদি ওই 1/1/2026 থেকে আমাদের বেতন কমিশন লাগু করে দেয় বা চালু করে দেয়, তাহলে এর মধ্যে আমরা বলতে কি সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং যে গ্যারান্টি রেট কর্মচারী যারাই বেতন কমিশন পায় না কেন, তারা কিন্তু মারাত্মকভাবে লাভবান হবে। এখন সেই ক্ষেত্রেই এইটার মধ্যে একটা বিভ্রান্তি আছে, সেটা নিশ্চয়ই এটাই হবে। কিন্তু তবুও আপনি যখন প্রশ্ন করলেন যে চালু করা হবে, চালু আর বেতন কমিশন গঠন বা বেতন কমিশন বসানো, তার মধ্যে পার্থক্য আছে। এই কথাটার জন্যই তো গতকাল মাননীয়া বলেছে, আমিও তো বলেছি বেতন কমিশন গঠন হয়ে গেছে বলেছে। তাহলে এই কারণেই বলছে যে নিশ্চিতভাবে যদি বলতো যে 45 দিনের মধ্যে চেয়ারম্যান নিয়োগ করে বেতন কমিশন বসিয়ে দেওয়া হবে, এবং এই বেতন কমিশন যখন কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশন তার সঙ্গেই লাগু হবে বা চালু হবে, তার মধ্যে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতাটা থাকতো। এই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু দেখুন, আমরা সংগঠন করি, আমরা কিন্তু কথার যে মারপ্যাচ কিন্তু আমরা বুঝে যাই। এই কারণেই কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যা করলাম। কারণ কেন্দ্র কিন্তু অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান একজন, মানে মানে প্রাক্তন বিচারপতিকে চেয়ারম্যান করে 2জন মেম্বার করে অলরেডি বসিয়ে দিয়েছে। সেটা বসিয়ে দিয়েছে অক্টোবর মাসে, এবং সেটা 18 মাসের মধ্যে শেষ করতে বলেছে। 18 মাসের জায়গায় যদি তারা 12 মাসে করে এবং তার মধ্যে 3 মাস পরে যদি লাগু হয়ে যায়, তাহলে কিন্তু 1/1/26 থেকে পাবে। এবং তখন কিভাবে, এখন তো চলছে 1/1/26 তো কবে চলে গেছে, আরো যদি 12 মাস হয় সেখানে তো 27 চলে আসবে, 27 আসতেই পারে। বেতন কমিশন গঠন হওয়ার পর সেটা ছানবিন করে, এই হিয়ারিং করে, তার যে মূল বেতন এটা করতে সময় লাগে, কিন্তু তারা এরিয়ার পাবে, অর্থাৎ বকেয়া পাবে। এটাই হচ্ছে মূল কথা। তারা ডিএটাও যেমন এই যে অষ্টম বেতন কমিশনের 1/7/2026 থেকে পেতে থাকবে, এবং বেতন কমিশনটা একদম 1/1/2026 থেকে লাগু হবে। সেই কারণে এই যে কথার মারপ্যাচটাই আমি কর্মচারী সমাজের অনেকে, আবার সেটা আমি একটা ইউটিউব চ্যানেলে ফোন ইনে বলেছিলাম, তারা বলছে এই মলয়বাবু আপনি বেশি বুঝেছেন, অমুক তমুক হ্যান। তাহলে এই কথাটা যেটা বলছি, এটার বাস্তবতা আছে কি না আপনারা বলুন আগে। চালু আর গঠন বা বসানো, এটার মধ্যে পার্থক্য কিভাবে পার্থক্য আছে আমি আবারও বলছি, যে আমাদের বেতন কমিশন চালু হয়েছিল 1/1/20-তে, এখনো সেই বেতন কমিশন চলছে, চালু হয়েছে এবং সেটা রানিং, এখন সেটা শেষ হয়নি। কখন শেষ হবে? আবার যখন চেয়ারম্যান নিয়োগ করে
বেতন কমিশন বসবে, বসে রিপোর্ট দেবে, সরকার সেটা মন্ত্রিসভায় পাশ করাবে, পাশ করাবার পরে যদি এই সরকার থাকে, তারপরে সেটা হতে হতে অন্তত 4 বছর লাগবে। যদি বলেন 4 বছর কেন, এই কারণেই বলছি, এখন অষ্টম বেতন কমিশনের ডিএ শেষ হয়ে গেছে বলতে পারে, কিন্তু সপ্তম বেতন কমিশনের ডিএ আমরা 18% পড়ে আছি। 4% কিন্তু ঘোষণা করেছে বাজেটের দিন, অথচ আজ পর্যন্ত এপ্রিল মাসে দেবে বলেছে, আজকে 12 তারিখ, আজকেও কিন্তু নোটিফিকেশন জারি হলো না, যার জন্য এই বেতনের বিলের সঙ্গে এই 4% ডিএ যোগ করতে পারছে না। তাহলে সরকার এই 4% ডিএটা কি দেবে না? এই প্রশ্নটা তো আমাদের এই সরকারের কাছে রইল, যে একেই তো আমাদের ডিএ মামলার যে বকেয়াটা, সেটা যেভাবে দিতে বলেছিল, আমরা যেভাবে দাবিটা জানিয়েছিলাম, সেটার একদম অর্ধেক ডিএটা দিচ্ছে। এমনকি কলকাতাবাসী যারা আছে, যারা ওই কলকাতা পৌরসভা অন্তর্ভুক্তে থাকে, তাদের এই ডিএটার যে মানে পোর্টালটা পাঠিয়ে দিয়ে বলছে ডিএ দিয়ে দাও। আরে এখানে যারা ট্রেজারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে যা বলবে তারা মাথা নিচু করে করবে ট্রেজারি অফিসারগুলো, কিন্তু ব্যাংকের যারা হেড বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তারা কি রাজ্য সরকার যা বলবে তাই মানবে নাকি? রাজ্য সরকার খায় না পরে, তারা এই কাজ করার জন্য রাজ্য সরকারের থেকে টাকা পায়। তারা একটা পোর্টাল দিয়ে দিল, বললো যে আমাদের যা হিসাব আছে সেইভাবে দিয়ে দাও, যার জন্য তারা এখনো ডিএটা পাচ্ছে না। এই নিয়ে কিন্তু একটা হইচই হয়েছে, যার জন্য বাধ্য হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট আবার সেই ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছে, ক্যালকুলেশন করছে, আবার সেটা রিটার্ন যাবে ব্যাংকে, তারপরে তারা পাবে। কেন তাহলে এতদিন দেরি হবে? যারা ট্রেজারিতে যারা পায় তারা পেয়ে গেছে, ওই হারেই তো দেবে, তাদের তো আর বেশি দিতে পারবে না। তাহলে তারা যে আজকে এই যে আমরা পেয়ে যাওয়ার পর প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো কেটে গেল, তারা তো পাচ্ছে না। একেই তো আমাদের ইন্টারেস্ট আমরা দিচ্ছি না, তারপরে 50% মানে ডিএটাকে 25% করে দিয়েছে। এইভাবে একটা মানে কৌশল করছে, চালাকি করছে, এই করে এই সরকার যাতে টাকাটা অন্তত ভোটের আগে দিতে না হয় তার ব্যবস্থা করছে একদম। কারণ এই টাকাটা তারা দেখে নিতে চাইছে ক্ষমতায় আসে কি আসে না। যদি না আসে তাহলে সেখানে স্টপ হয়ে যাবে। এরপর দেখুন নয়া সরকার আসার পর কি হবে কি হবে না সেটা তো আমরা আগের থেকে বলতে পারি না। এই যে গ্যারান্টি এইডের কর্মচারীদের রোজই এসওপি বাড়ি বেরিয়ে গেছে, অমুক হয়েছে, এরকম অর্ডারগুলো বেরোচ্ছে। আমরা বারবার বলছি যে ভোটের আগেটা দিয়ে দিন, ভোটের আগে দিন, কিন্তু এরা খেলছে, রাজ্য সরকার খেলছে, খেলতে খেলতে ভোটটা চলে আসবে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে মূল কথা।